আচ্ছা, সো গতদিন আমরা চ্যাপ্টার 8 এর বা নর্মালাইজেশন বিষয়ে অনেকগুলো টপিক দেখতেছিলাম, একটু কঠিন কঠিন টপিক যদিও। তবে আমি যথেষ্ট চেষ্টা করছি যে একটু সহজ করে যাতে বোঝা যায়। সো গতদিন আমরা যে পর্যন্ত ছিলাম সেখানে চলে যাই সরাসরি। আমাদের থিওরি কিন্তু আজকেই শেষ, মানে আজকে শেষ বলতে থিওরির টপিক আজকেই শেষ করে দিব। নতুন কোনো টপিক আমরা পড়বো না আজকে, আসলে খুব বেশি টপিকও নাই। সো টেনশনের কারণ নাই যে ক্লাস অনেকক্ষণ হবে। মাত্র ছোট্ট 2টা টপিক পড়বো, হয়তো বা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সো ওটা নিয়ে টেনশনে কিছু নেই। সো ভয়েস কোডের নর্মাল ফর্ম আমরা দেখতেছিলাম। সো আমরা নর্মাল ফর্ম কেন লাগবে, মনে আছে কেন লাগবে নর্মাল ফর্ম? মানে নর্মাল ফর্মগুলো করার উদ্দেশ্য কি ছিল আমাদের, কেউ বলতে পারবেন? আচ্ছা, যদি মনে না থাকে আমি আবার বলি। নর্মাল ফর্মের উদ্দেশ্যটা ছিল আসলে, ধরেন আমার কিছু কমপ্লেক্স ইয়া আছে, ডেটা রিলেশন, ডেটাবেজের একটা কমপ্লেক্স রিলেশন আছে। এখন সেই রিলেশনের মধ্যে কি কি হইতে পারে, রিডান্ডেন্সি তৈরি হইতে পারে, ডেটার ডিপিটেশন তৈরি হইতে পারে। সো এবং সেটা কমপ্লেক্সিটি বা কমপ্লেক্স টাইপের রিলেশন চিন্তা হইতে পারে। ঠিক আছে, সো ওই ঝামেলাগুলো যাতে আমরা রিজলভ করতে পারি তার জন্যই কিন্তু আসলে আমাদের এই ডিকম্পোজিশন বা কি বলে, দুইটা ওই রিলেশনকে ভেঙে নতুন রিলেশন তৈরি করার একটা প্রচেষ্টা ছিল। ঠিক আছে, সো ওই প্রচেষ্টা থেকেই এই নর্মালাইজেশনের জন্ম। অর্থাৎ নর্মালাইজেশনটা করার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যে কমপ্লেক্স যে ডেটাবেস যে রিলেশনটা তৈরি করতেছি সেই ডেটাকে আমি সিম্পল জিনিস করব, অর্থাৎ নর্মালাইজ করব। এবং সেই সিম্পল করতেই যে আমাদের অবশ্যই কিছু রুলস বা টেকনিক ফলো করতে হবে। এবং সেই টেকনিকের একটা হচ্ছে ভয়েস কোডের নর্মাল ফর্ম, যেটা কিনা আমরা গত ক্লাসে দেখছি। সো ভয়েস কোডের নর্মাল ফর্মের উদ্দেশ্যটা ছিল কি, যে আমাকে দুইটা একটা রিলেশনকে আমরা দুইটা ভাগে এমনভাবে ভাগ করব যাতে করে দুইটা শর্ত ফিল আপ হয়। প্রথম শর্তটা হচ্ছে আহ, প্রথম শর্তটা হচ্ছে আমরা যে ডেটা ডিপেন্ডেন্সিগুলো ছিল সেই ডিপেন্ডেন্সিগুলোকে এমনভাবে সাজাবো যাতে করে সেটা আমার আলফা টেন্স টু বিটা, অর্থাৎ বিটা যাতে আলফার উপর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা ট্রিভিয়াল হবে এবং আলফা ইজ এ সুপার কি হবে। ঠিক আছে, যে কোনো একটা ফিল আপ করতে হবে কন্ডিশন। সো এটা ছিল ভয়েস কোডের নর্মাল ফর্মের করার প্রসিডিউর। সো এখান থেকে আমরা এক্সাম্পল দেখছিলাম যে কিভাবে করা যায়। আহ, তো দুইটা যে পার্ট ভাগ করব সেখানে আর রিলেশন আর থেকে আমি R1 এবং R2 তে ভাগ করব। সেটা করতে গেলে কি কি নিয়ম ফলো করতে হবে সেটা আমরা অলরেডি ডিটেলস দেখছি। ঠিক আছে, এটা বুঝে পড়তে পারলে কিন্তু অনেক সহজ, কিন্তু না বুঝে যদি আপনি জাস্ট স্লাইড দেখে দেখে যান তাহলে কিন্তু কঠিন লাগবে অনেক। সো ভয়েস কোড নর্মাল ফর্মে আমরা এখানে অনেকগুলো ডিকম্পোজিশন করছিলাম এবং সেটা আমরা দেখছি যে কিভাবে করতে হয়। এবং আমাদের ইউনিভার্সিটি ডেটাবেজে আমরা ম্যাপিং করে দেখছিলাম যে ইউনিভার্সিটি ডেটাবেজের সাথে ভয়েস কোড নর্মাল ফর্মের একটা যে রিলেশন সেটা আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, সো গতদিনে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, আমাদের যদি এরকম কমপ্লেক্স একটা রিলেশন থাকে ক্লাস, সেই ক্লাসকে ভেঙে ভেঙে আমরা প্রথমে বানাইছিলাম হচ্ছে কোর্স। সেই কোর্সের পরে একটা হচ্ছে কোর্স বানাইছি, একটা হচ্ছে ক্লাস 1 বানাইছিলাম এই ডিপেন্ডেন্সিগুলো চিন্তা করে করে। ঠিক আছে, তারপর সেই ক্লাস 1 যেটা ছিল, ক্লাস 1ও আবার কিছু কমপ্লেক্সিটি ছিল, সেই কমপ্লেক্সিটিটা দূর করার জন্য আবার আমরা আরো দুইটা ডিকম্পোজিশন করছিলাম, একটা হচ্ছে ক্লাসরুম আর একটা সেকশন। এবং আমি আপনাদেরকে দেখাইছি যে আসলে এই টেবিলগুলা কিভাবে আমাদের ইউনিভার্সিটি ডেটাবেসের মধ্যে ছিল। ঠিক আছে, সেটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই দিছি। সো ক্লাসরুম এবং সেকশন এটা বিসিএনএফ ফর্মে আছে, সেটা আমি মনে হয় লাস্টের দিকে আলোচনা করতেছিলাম। সো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে পিসিএনএফ এর মধ্যে বা ভয়েস কোডের নর্মাল ফর্মের মধ্যে ডিপেন্ডেন্সি আসলেই প্রিজার্ভ থাকে কিনা। ঠিক আছে,
বা প্রিজার্ভেশন করতে গেলে ডিপেন্ডেন্সিটাকে যদি আমরা প্রিজার্ভ করতে যাই তাহলে কি কি সমস্যা হইতে পারে, এবং সেই সমস্যা যদি হয় তাহলে আমরা নতুন কি ফার্দার স্টেপ নিতে পারি এই সমস্যা সমাধানে, সেটা আসলে আমাদের এইখানকার আজকে টপিকের উদ্দেশ্য। আমি আবার বলি, বয়েজ কোডের নর্মাল ফর্ম ছিল জাস্ট দুইটা ছোট সাব রিলেশন তৈরি করা। এখন সেই রিলেশন তৈরি করতে গেলে আসলেই আমাদের ডিপেন্ডেন্সি প্রিজার্ভড থাকে কিনা সেটা চেক করতে হবে, ঠিক আছে? এবং সেই চেক করতে যেয়ে আমাদেরকে আবার খেয়াল করতে হবে যে যদি ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন না হয় তাহলে আমাদের নতুন একটা সলিউশনের দিকে যাইতে হবে যাতে করে ডিপেন্ডেন্সি প্রিজার্ভড থাকে, ঠিক আছে? সেই ডিপেন্ডেন্সি প্রিজার্ভ করার ওয়েটা বা মাচ ইজিয়ার ওয়েটা হচ্ছে থার্ড নর্মাল ফর্ম, যেটা কিনা সবার লাস্টে লেখা আছে থার্ড নর্মাল ফর্ম। তো সেটা আমরা যাব, তার আগে দেখি কিভাবে ডিপেন্ডেন্সিটা প্রিজার্ভ থাকে না। সো এখানে অলরেডি একটা রিলেশন দেখতে পাচ্ছেন, আর ইকুয়ালস টু জে কে এল, এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা আছে জে কে টেন্স টু এল এবং এল টেন্স টু কে, অর্থাৎ এল হচ্ছে জে কে এর উপর ডিপেন্ডেন্ট আর কে হচ্ছে এল এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে আমাদের দুইটা ক্যান্ডিডেট কি, জে কে এবং জে এল, ঠিক আছে? জে কে এবং জে এল এটা বলে দেওয়া আছে কথার কথা। জে কে এবং জে এল আসলে যে ক্যান্ডিডেট কি এটা কিন্তু আসলে এমনি বোঝা যায়। কেন? কারণ জে কে যদি আমি প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি হিসাবে চিন্তা করি তাহলে জে কে দিয়ে পুরো টাবলকে আমি আইডেন্টিফাই করতে পারবো। সো এল হচ্ছে এল যে জে কে এর উপর ডিপেন্ডেন্ট সেটা সহজেই বোঝা যাচ্ছে, তার মানে জে কে হচ্ছে ক্যান্ডিডেট কি। আবার কে যে আসলে এল এর উপর ডিপেন্ডেন্ট সেটা কিন্তু আবার এখানে বোঝা যাচ্ছে। তাহলে জে কিন্তু আসলে টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে জে এর যে কম্বিনেশন, জে একবার কে কে এর সাথে এবং জে একবার এল এর সাথে, এই কম্বিনেশনই আসলে আমাদের ক্যান্ডিডেট কি হওয়া উচিত, ঠিক আছে? যদিও এটা দেওয়া আছে তাহলে আসলে আসলে জে কে এবং জে এল এই দুইটাই ক্যান্ডিডেট কি হওয়া উচিত। আচ্ছা যাই হোক, সেটা বুঝলাম। এখন এই ঘটনা যে ঘটলো, আর ইজ নট ইন বিসিএনএফ, মানে আর এই রিলেশনটা বয়েজ কোডের নর্মাল ফর্মে নাই, ঠিক আছে? কেন নাই বলতে পারবেন? কেন নাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কেন নাই তাহলে? আর বিসিএনএফ এর মধ্যে কেন নাই? যদি মনে না থাকে তাহলে আসলে আমাদের দেখতে হবে যে বিসিএনএফ হওয়ার শর্ত কি ছিল। বিসিএনএফ হওয়ার শর্ত ছিল দুইটা। একটা হচ্ছে এই যে এখানে যদি আলফা টেন্স টু বিটা হয় তাহলে বিটাকে হইতে হবে ট্রিভিয়াল, এটা ট্রিভিয়াল রিলেশনশিপ হইতে হবে। ট্রিভিয়াল মানে কি? বিটা ইজ এ সাবসেট অফ আলফা, ঠিক আছে? মানে এই বিটাটাকে আলফা এর সাবসেট হইতে হবে, প্রথম কন্ডিশন। হয় এটা হইতে হবে অথবা আলফা ইজ এ সুপার কি হইতে হবে, ঠিক আছে? মানে আলফাটাকে সুপার কি হইতে হবে। তো এই দুইটা কন্ডিশনের উপর আমাদের চেক করতে হবে যে কোনো একটা রিলেশন বিসিএনএফ এর ভিতর আছে কি নাই। যে কোনো একটা যদি হয় তাহলে ঠিক আছে। এইখানে একটু খেয়াল করে দেখেন এইখানে আসলে সমস্যাটা কোথায়। প্রথম ডিপেন্ডেন্সির ক্ষেত্রে এটাকে যদি আমি আলফা ধরি, জে কে হচ্ছে আমাদের আলফা আর এল হচ্ছে আমাদের বিটা, ঠিক আছে? তাহলে আমাকে বলেন যে এটা কি ট্রিভিয়াল, এটা কি ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি? এটা কি ট্রিভিয়াল নাকি নন ট্রিভিয়াল, কোনটা? ভুলে গেছি। নন ট্রিভিয়াল। হ্যাঁ, নন ট্রিভিয়াল। তো এটা কিভাবে নন ট্রিভিয়াল? স্যার এটা তো স্যার আহ,
ট্রিভিয়াল হলে তো একটু আগে তো দেখে আসলে ট্রিভিয়াল হলে কি হবে, বিটা ইজ এ সাবসেট অফ আলফা হবে, তাই না? স্যার ওটার কি এটাই তো নাই ওটার। হ্যাঁ সেটাই, এটা সহজ তো, এটা তো এতক্ষণ চিন্তা করার কিছু নাই। সো এটা হচ্ছে যে আমাদের নন ট্রিভিয়াল, কারণ বিটা আলফা এর সাবসেট না, অর্থাৎ এল জে কে এর সাবসেট না। কিন্তু জে কে হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, তার মানে প্রথমটা ঠিক আছে, প্রথম ফাংশন ডিপেন্ডেন্সি ঠিক আছে, বয়েজ করে নর্মাল ফর্মে আছে। দ্বিতীয়টা আমরা দেখি, কে কি এল এর সাবসেট? না স্যার। তার মানে এটা ট্রিভিয়াল না, অর্থাৎ নন ট্রিভিয়াল। আবার এল কি আমাদের ক্যান্ডিডেট কি? এল ক্যান্ডিডেট কে না স্যার, ক্যান্ডিডেট কে তো না। হ্যাঁ, এলও আমাদের ক্যান্ডিডেট কি না। সো তার মানে আমাদের এই ফাংশন ডিপেন্ডেন্সির জন্য আমাদের বয়েজ করে নর্মাল ফর্ম আসলে হচ্ছে না। ঠিক আছে, এখন যদি আমি, যেহেতু হচ্ছে না, তার মানে কি করতে পারি, আমি ডিকম্পোজ করতে পারি। এখন ডিকম্পোজ করা মানে কি আসলে, দুই ভাগে ভাগ করা, তাই না? মানে মিনিমাম দুই ভাগে ভাগ করা। এখন মিনিমাম দুই ভাগে ভাগ করতে গেলে কি হবে, হয় একবার আমি জে কে করবো, আর একবার করবো কি, জে এল, এই দুই ভাগে ভাগ করতে পারি। অথবা কি করতে পারি, একবার আমি জে কে এবং আরেকটা ভাগে কে এল। তো যাই করি না কেন, যদি আমি দুইটা ভাগে ভাগ করি না কেন, আমার কোনো ভাগে কি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিকে প্রিজার্ভ করতে পারবে? মনে করেন একটা আমি ভাগ করছি কি জে কে, এটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে, জে কে, আর একটা আমি ভাগ করতেছি হচ্ছে জে এল। আমি দুই ভাগে ভাগ করছি। এখন আমাকে বলেন, এই দুই ভাগে ভাগ করলে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি আসলে কোনো আহ, ভাগ কি এটা প্রিজার্ভ করতে পারবে? আর এটা যে কে করতে পারবে মনে হয়, আর যে এল পারবে না, এরকমই কিছু। আচ্ছা, এই কনসেপ্টটা হয়তো আপনারা বুঝেন নাই। যখন আমি বলতেছি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে প্রিজার্ভ করতে হবে, তার মানে কি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি জে কে টেন্ডস টু এল, অর্থাৎ এল হচ্ছে জে কে এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই জে কে এল, জে কে এবং এল, এই তিনটে অ্যাট্রিবিউটই আমার একটা রিলেশনের মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে আমি বানাইছি কয়টা রিলেশন, একটা রিলেশন এবং হচ্ছে দুইটা রিলেশন। দুইটা বানাইছেন। ঠিক আছে, কেন বানাইছি দুইটা রিলেশন, কারণ হচ্ছে এই ডিপেন্ডেন্সিটা হোল্ড করে না, মানে ডিকম্পোজ করার জন্য দুইটা আর কি। হ্যাঁ রাইট। সো এই জিনিসটা হোল্ড করে না, বা এই জিনিসটার ফাংশন ডিপেন্ডেন্সি ঠিকঠাক মতো হচ্ছে না দেখে আমরা দুই ভাগে ভাগ করার চেষ্টা করছিলাম। তো এখন দুই ভাগে ভাগ করতে গিয়ে দেখতেছি কি, আমাদের প্রথম যে ডিপেন্ডেন্সিটা ছিল, সেই ডিপেন্ডেন্সি আবার হুমকির মুখে পড়তেছে, এই ডিপেন্ডেন্সি আর প্রিজার্ভ থাকতেছে না। কারণ কি, ভাগ করতে গেলে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে গেলে অবশ্যই তিনটা কখনো একসাথে পাবো না, জে কে এল তিনটাকে একসাথে কখনোই পাবো না। সো তার মানে কি, আরে স্যার প্রিজার্ভ হবে না স্যার, ফেল। হ্যাঁ, এই ডিপেন্ডেন্সিটা তখন আমাদের প্রিজার্ভ হবে না। ঠিক আছে, মানে আগে আগে ঠিক ছিল, কিন্তু পরে ভাগ করার পরে আবার সেটা নষ্ট হয়ে গেছে। সো এইটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের আরেকটু উইকার একটা নর্মালাইজেশনে যেতে হবে। ঠিক আছে, মানে এই ডিপেন্ডেন্সিটা যে রিজার্ভ করতে হবে, বা এই ডিপেন্ডেন্সিটা যে প্রিজার্ভেশন করতে হবে, এই প্রিজার্ভেশন করতে গেলে আমাদের আরেকটু উইকার, মানে আরেকটু কম কনস্ট্রেন্ট দেওয়া আছে, বা কম ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, সরি আরেকটু বেশি ফ্লেক্সিবিলিটি যেখানে আছে সেখানে যেতে হবে। মানে এভাবে চিন্তা করেন যে বয়েজ কোডের নর্মাল ফর্ম অনেক স্ট্রিক্ট, অনেক কঠিন। তো ওই কঠিনের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশনটা একটু ঝামেলা হয়ে যায়। সো আমাদেরকে আরেকটু উইকার প্রিজার্ভেশনে যেতে হবে। ঠিক আছে, বা উইকার নর্মাল ফর্মে যেতে হবে। সো ওই উইকার নর্মাল ফর্মটা হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। ঠিক আছে, সো এই জন্য আমাদের থার্ড নর্মাল ফর্মটাও দেখতে হবে। সো থার্ড নর্মাল ফর্ম কি, থার্ড নর্মাল ফর্ম আসলে একই কি জিনিস, যে মানে ওই ডিপেন্ডেন্সি প্রিজার্ভ করার জন্য আমরা যে সাব রিলেশন তৈরি করতেছি দুইটা, সেইটাকেই আমরা এমন ভাবে তৈরি করব যাতে করে সেটা নর্মাল থাকে, বা মানে কনকারেন্সি এবং ডেটার রিডান্ডেন্সি যাতে না থাকে। সো এখন ঘটনা হচ্ছে, থার্ড নর্মাল ফর্ম আমরা কাকে বলবো?
সো বয়েজ কোডের নর্মাল ফর্মের মতোই থার্ড নর্মাল ফর্ম হওয়ার জন্য যে কোনো এই তিনটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত ফিল আপ হইতে হবে। ঠিক আছে, বয়েজ কোডের নর্মাল ফর্মে ছিল দুইটা শর্ত, আর এখানে হচ্ছে মিনিমাম তিনটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত ফিল আপ করতে হবে। সো কি কি শর্ত? প্রথম শর্তটা দেখেন, আলফা ইজ এ সাবসেট অফ, সরি, আলফা টেন্ডস টু বিটা, অর্থাৎ, এবং এটা হচ্ছে ট্রিভিয়াল যদি হয়, অর্থাৎ বিটা ইজ এ সাবসেট অফ আলফা বা বিটা বিলংস টু আলফা। ঠিক আছে, এইটা একটা শর্ত। অথবা আলফা ইজ এ সুপার কি, এইটার একটা শর্ত। অথবা ইচ অ্যাট্রিবিউট এ ইন বিটা মাইনাস আলফা ইজ কন্টেইনড ইন এ ক্যান্ডিডেট কি ফর আর, অর্থাৎ আলফা, বিটা থেকে আলফাকে বাদ দিলে যে জিনিসটা পাবো সেই অবশিষ্টের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট কোনো না কোনো একটা ক্যান্ডিডেট কির মধ্যে থাকলেই চলবে। ঠিক আছে, আমি আবারও বলি, যদি এই যে মানে এখানে যে ডিপেন্ডেন্সিটা আমরা দেখতেছিলাম আলফা টেন্ডস টু বিটা, অর্থাৎ বিটা হচ্ছে আলফার সাবসেট। সো বিটা থেকে যদি আমি আলফা বাদ দিই, বিটা থেকে আলফা যদি বাদ দিই, তাহলে যে সেট এলিমেন্টের মধ্যে যেগুলো থাকবে, ঠিক আছে, মনে করেন এ আছে বা সি আছে, তো বিটা মাইনাস আলফা করলে এ এবং সি যদি থাকে, ঠিক আছে, এ এবং সি যদি অবশিষ্ট থাকে, তাহলে এ এবং সি কে কোনো না কোনো ক্যান্ডিডেট কি এর ভিতরে থাকতে হবে। অর্থাৎ এই রিলেশনের জন্য, মানে আর রিলেশনের মধ্যে যদি আমার কোনো, স্যার এ আর সি দুইটা ক্যান্ডিডেট কে থাকতে হবে এই তো স্যার? হ্যাঁ, এ আর সি যে কোনো একটা ক্যান্ডিডেট কির মধ্যে থাকলে চলবে। অর্থাৎ আর এর মধ্যে যদি আমার কোনো ক্যান্ডিডেট কি থাকে এ বি, ঠিক আছে, আর আরেকটা ক্যান্ডিডেট কি যদি থাকে আমার বি সি, আমার ধরলাম আর এর মধ্যে আমার এই দুইটা ক্যান্ডিডেট কি আছে, তাহলে কি পাচ্ছি, এ হচ্ছে আমার কি এই প্রথম ক্যান্ডিডেট কি ভিতরে আছে, তাই না? আবার সি হচ্ছে আমি দ্বিতীয় ক্যান্ডিডেট কির মধ্যে আছে। মানে এটা আমি জাস্ট ধরে নিছি, আমি ধরে নিছি যে আর এর ভিতরে হচ্ছে দুইটা ক্যান্ডিডেট কি আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি। তো তার মানে আমি দেখতে পাচ্ছি কি এই এ বি, এ এবং সি যেটা অবশিষ্ট ছিল বিটা মাইনাস আলফা করার পরে, তারা এই ক্যান্ডিডেট কি কোনো না কোনো একটার ভিতরে আছে। এ আছে হচ্ছে এ বির ভিতরে, সি আছে হচ্ছে আমার বিসি এর ভিতরে। বিসি ভিতরে দিছে। সো তার মানে এটা থার্ড নর্মাল ফর্মে থাকবে। একটু সতর্কতার সাথে খেয়াল করে দেখেন তো, এই প্রথম দুইটা কন্ডিশনটা কি পরিচিত না? প্রথম দুইটা কন্ডিশন কি পরিচিত লাগতেছে? জি স্যার, আগেরটার মতোই তো প্রথম দুইটা। হ্যাঁ, প্রথম দুইটা আসলে আগেরটাই। ঠিক আছে, মানে বিসিএনএফই আসলে প্রথম দুইটা আসলে বিসিএনএফই, কিন্তু লাস্টে একটা নতুন একটা কন্ডিশন চলে আসছে। মানে প্রথম দুইটা যদি ফুলফিল না হয় তাহলে থার্ড আমাদেরকে চেক করতে হবে। সো আসলে বিসিএনএফ এর এক্সটেনশন, থার্ড নর্মাল ফর্ম আসলে বিসিএনএফ এর এক্সটেনশন। সো এই জন্য এখানে বলা হয়েছে যে বিসিএনএফ আসলে, তার তো কোনো মেয়ে তিন দিন ক্লাস করি। তো এখানে আসলে এই যে বলা হচ্ছে যে বিসিএনএফ আসলে 3NF এর মধ্যে আছে। অর্থাৎ যে রিলেশনটা বিসিএনএফ এর ভিতরে পড়ে যায় সেটা অবশ্যই থার্ড নর্মাল ফর্মের মধ্যে থাকবে, তাই না? কারণ বিসিএনএফ এর মধ্যে থাকা মানে কি, এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা ফিল আপ করা। তো এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা ফিল আপ করলেই তো আমার আসলে থার্ড নর্মাল ফর্মও তো ফিল আপ হয়ে যাবে, তাই না? তো এই জন্য বলা হচ্ছে যে যদি কোনো একটা রিলেশন বিসিএনএফ এর ভিতরে থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই 3NF এর ভিতরেও থাকবে। কিন্তু উল্টাটা যদি হয়, কোন একটা রিলেশন যদি 3NF এর ভিতরে থাকে, সেটা আমরা কখনোই বলতে পারবো না যেটা অবশ্যই অবশ্যই বিসিএনএফ হবে। এই কথাটা কি বোঝা গেছে? একটা রিলেশন যদি আমার বিসিএনএফ হয় তাহলে সেটা অবশ্যই 3NF হবে। কিন্তু কোন রিলেশন যদি 3NF এর ভিতরে থাকে সেটা বিসিএনএফ এর ভিতরেও থাকবে, এই কথা আমি বলতে পারবো না। এই কথাটা কি বোঝা গেছে?
আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন, যার জন্য কিছু বলতেছেন না। না বোঝা গেলে কিন্তু বলতে হবে যে বুঝি নাই। আচ্ছা, সো বিসিএনএফ এর মধ্যে থাকা মানে কি, অবশ্যই প্রথম দুইটা কন্ডিশনের যে কোনো একটা ফিল আপ করা। সো প্রথম দুইটা কন্ডিশন যদি যে কোনো একটা ফিল আপ করে, তাহলে আমরা তো বলছি 3NF হতে গেলে অবশ্যই তিনটার মধ্যে যে কোনো একটা ফিল আপ করতে হবে। তার মানে কি বিসিএনএফ এ তো একটা অলরেডি ফিল আপ করে ফেলছি প্রথম দুইটার মধ্যে, তাহলে বিসিএনএফ যেটা হবে সেটা অবশ্যই 3NF হবে। আর যদি কোনো একটা কন্ডিশন, কোনো একটা রিলেশন যদি এই প্রথম দুইটা ফিল আপ করে নাই কিন্তু 3 নাম্বারটা ফিল আপ করছে, তার মানে কি যে রিলেশনটা 3 নাম্বারটা ফিল আপ করতে পারে, অ্যাটলিস্ট একটা ফিল আপ করতে পারছে, তার মানে কি সে 3NF এর ভিতরে আছে। কিন্তু প্রথম দুইটা যেহেতু সে ফিল আপ করে নাই, তার মানে সে কি বিসিএনএফ এর ভিতরে নাই। সো সে 3NF এর ভিতরে আছে কিন্তু বিসিএনএফ এর ভিতরে নাই। ঠিক আছে, এটাই আসলে বোঝানো, মানে বোঝাতে চাচ্ছি আর কি এতক্ষণ। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে। ওই যে আগের এক্সাম্পলটা ছিল যেটা, তো এক্সাম্পলটা হচ্ছে কি যে আমাদের দুইটা রিলেশন ডিপেন্ডেন্সি দেওয়া আছে, এটা 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 ক্যান্ডিডেট কি দেওয়া আছে, এটা এটা জে কে এবং জে এল। তো আমরা একটু আগে দেখে আসছি এই ডিপেন্ডেন্সিটা বিসিএনএফ এর ভিতরে পড়ে না। তো আমরা এটা থার্ড নর্মাল ফর্মে ফেলতে পারি কিনা দেখি। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি জে কে এবং জে এল হচ্ছে ক্যান্ডিডেট কি বা সুপার কি, যাই বলি না কেন। সো এইখানে যেহেতু আমার এল টেন্স টু কে, অর্থাৎ কে এল এর উপর ডিপেন্ডেন্ট, এইটা আমরা দেখতে পাচ্ছি এই ডিপেন্ডেন্সিটার কারণে বিসিএনএফ হয় নাই। ঠিক আছে, এই ডিপেন্ডেন্সির কারণে বিসিএনএফ এর মধ্যে রাখতে যে আমাদের ঝামেলাটা হয়েছিল। তো আমরা কি করতে পারি এখন, যেহেতু আমরা এর ভিতরে এটা হচ্ছে আমাদের আলফা, চিন্তা করেন আলফা মানে আলফা টেন্স টু বিটা। সো আলফা মানে হচ্ছে এল আর বিটা মানে হচ্ছে কে। সো আমাদের কি করতে হবে, আলফা মাইনাস বিটা করতে হবে, সরি বিটা মাইনাস আলফা করতে হবে। বিটা মাইনাস আলফা করে যে সকল অ্যাট্রিবিউট পাবো সেগুলো চেক করতে হবে কি এই ক্যান্ডিডেট কি এর ভিতরে আছে কিনা। ঠিক আছে, সো এখন আমাদের বিটা মাইনাস আলফা মানে কি, বিটা মাইনাস আলফা মানে হচ্ছে কে মাইনাস এল, অর্থাৎ এই যে এখানে কে মাইনাস এল। তো কে মাইনাস এল করলে আসলে আমরা কি পাবো, কে কেই পাবো। ঠিক আছে, সো কে কে পাইলাম। এখন তার মানে কি আমাদের অবশিষ্ট অ্যাট্রিবিউট আছে শুধুমাত্র কে। এখন তাহলে আমাদের চেক করতে হবে এই কে কোন একটা ক্যান্ডিডেট কে এর ভিতরে আছে কিনা। তো আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে একটা আছে আর একটা আছে দুইটা, এই ক্যান্ডিডেট কি জে এল। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডিডেট কি জে কে এর ভিতরে আসলে কে আছে। ঠিক আছে, যেহেতু আমাদের কে জে কে এর ভিতরে আছে, তার মানে আসলে এইটা থার্ড নর্মাল ফর্মে আছে এই রিলেশনটা, মানে এই আর রিলেশনটা থার্ড নর্মাল ফর্মে আছে। আর রিলেশনটা বিসিএনএফ এর ভিতরে নাই, কিন্তু এটা থার্ড নর্মাল ফর্মে আছে, সেটা আমরা বলতে পারতেছি। ঠিক আছে, এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, সো আমাদের থার্ড নর্মাল ফর্মের এক্সাম্পলও আসলে ইউনিভার্সিটি ডেটাবেজের ভিতরেও আছে। তারা অলরেডি এখানে দেখাইছে, মনে করেন আমাদের কোনো একটা রিলেশন ডেপ্ট অ্যাডভাইজার, ওটা কিন্তু আমরা ইয়ার ডায়াগ্রামে পড়তেছি। ইয়ার ডায়াগ্রামে ডেপ্ট অ্যাডভাইজার বলে কিছু একটা রিলেশন ছিল সম্ভবত। সো ওই রিলেশনের মধ্যে এস আইডি, স্টুডেন্ট আইডি, ইনস্ট্রাক্টর আইডি এবং ডিপার্টমেন্ট নেম নামে একটা রিলেশন তৈরি হয়েছে হয়তোবা, এবং তাদের মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি তারা এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এস আইডি কমা ডিপার্টমেন্ট নেম টেন্স টু হচ্ছে আইআইডি, এবং আইআইডি টেন্স টু ডিপার্টমেন্ট নেম। সো তারা এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখাইছে দুইটা। সো তারা বলে দিচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এসআইডি ডিপার্টমেন্ট নেম, এটা দুইটা মিলে একটা ক্যান্ডিডেট কি, আর একটা হচ্ছে আইআইডি এবং এসআইডি, এই দুইটা মিলে আর একটা ক্যান্ডিডেট কি। ওকে, সো এখন আমাদের চেক করতে হবে আর আসলে 3NF এর ভিতরে আছে কিনা। ঠিক আছে, আর এবং 3NF এর ভিতরে আর থাকলে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে ওই যে 3টা কন্ডিশন চেক করতে হবে। একটা কন্ডিশন হচ্ছে আলফা টেন্স টু বিটা হইলে
তারা ট্রিভিয়াল কিনা, অর্থাৎ বিটা আলফা এর সাবসেট কিনা। তো এই আইআইডি এই আলফা এর সাবসেট। কি বলছি বোঝা গেছে? স্যার আরেকবার বলেন স্যার। মানে আমাদের শর্ত ছিল কি কি, একটা হচ্ছে আলফা টেন্স টু যদি বিটা হয়, তাহলে আমাদের চেক করতে হবে যে বিটা ট্রিভিয়াল কিনা, মানে আলফা টেন্স টু বিটা ট্রিভিয়াল কিনা। ট্রিভিয়াল হওয়া মানে কি? ট্রিভিয়াল হওয়া মানে হচ্ছে বিটা বিলংস টু আলফা হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, মানে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত ছিল কি, আলফা হচ্ছে ক্যান্ডিডেট কি হইতে হবে। আচ্ছা আমি এটা লিখলাম না পুরোটা। 2 নম্বর শর্ত হচ্ছে আলফাকে ক্যান্ডিডেট কি হইতে হবে, এবং 3 নম্বর শর্ত যে বিটা মাইনাস আলফা যদি করি, বিটা মাইনাস যদি আলফা করা হয়, তাহলে যে অ্যাট্রিবিউট গুলো থাকবে সেই অ্যাট্রিবিউট গুলা থাকবে কোথায়? আর ওই যে ইয়া হতে হবে, ক্যান্ডিডেট কে এর মধ্যে স্যার? ক্যান্ডিডেট কি ভিতরে থাকতে হবে। ঠিক আছে, এটা আমি লিখলাম না। So, এখন আমাকে বলেন, তার মানে 3টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফিল আপ করলেই সেটা আসলে থার্ড নর্মাল ফর্মে আছে। তো প্রথম যে ডিপেন্ডেন্সিটা, এটা কি থার্ড নর্মাল ফর্মের মধ্যে পড়বে? যদি পড়ে তাহলে আমাকে কোন শর্তটা ফিল আপ করতেছে? এই 3টা কন্ডিশনের মধ্যে কোনটা ফিল আপ করতেছে? তাহলে যে আলফা হচ্ছে সুপার কি, মানে এসআইডি, তার মানে কি মানে প্রথমটা ডিপার্টমেন্ট। জি প্রথমটা কি স্যার। ফিল আপ করতেছে? না স্যার, প্রথমটা ফিল আপ করতেছে না। রাইট, প্রথমটা হচ্ছে না, কারণ বিটা ইজ নট এ সাবসেট অফ আলফা। মানে আইআইডি এসআইডি ডিপার্টমেন্ট নেম এর ভিতরে নাই, তাই না? জি স্যার। সো এটা প্রথমটা ফিল আপ করবে না। সো তার মানে সেকেন্ডটা আসলে ফিল আপ করতেছে। যদিও এখানে বলা হচ্ছে যে সুপার কি আর এখানে ক্যান্ডিডেট কি কিন্তু আসলে একটার পরিপূরক হিসেবে চিন্তা জি করা স্যার। হচ্ছে এখানে। মানে আমরা যেটা শিখে আসছি 2 নাম্বার চ্যাপ্টারে, যে সুপার কি হচ্ছে এটা, ক্যান্ডিডেট কি এটা, প্রাইমারি কি এটা, ওটা আসলে অন্য পার্সপেক্টিভে। এখানে ক্যান্ডিডেট কি আর সুপার কি একটা পরিপূরক হিসেবে চিন্তা করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই দ্বিতীয়টা দেখেন, আইআইডি টেন্স টু ডিপার্টমেন্ট নেম। এটা আসলে কোনোটাই প্রথম দুইটা ফিল আপ করে না। মানে আলফা ইজ নট এ ক্যান্ডিডেট কি, অর্থাৎ আইআইডি ক্যান্ডিডেট কি আইডি না। ক্যান্ডিডেট কি না? জি স্যার। সো আমাদেরকে চেক করতে হবে 3 নাম্বার কন্ডিশন, অর্থাৎ বিটা মাইনাস আলফা করতে হবে। বিটা মাইনাস আলফা করলে কি থাকবে? বিটা মাইনাস আলফা করলে শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম অবশিষ্ট থাকবে। রাইট। সো ডিপার্টমেন্ট নেম যদি অবশিষ্ট থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেট কি এর মধ্যে ডিপার্টমেন্ট নেম আছে। ডিপার্টমেন্ট নেম আছে। জি স্যার। ঠিক আছে, তার মানে এটা আমার থার্ড নর্মাল ফর্মের ভিতরেই পড়বে। এই রকমের কিছু কন্ডিশন স্যার কম্পাইলারে স্যার আমরা দেখছিলাম। কোথায় দেখছেন? স্যার কম্পাইলারে স্যার এরকমের আর কি স্যার, এরকমের টার্ম দিয়ে আর কি অনেক কিছু স্যার বোঝানো হতো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা তো কম্পাইলার করছি এই কারণে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আছে। জি কম্পাইলার স্যার। কম্পাইলার কোর্সেও এরকম যে জিনিসগুলো আছে, মানে ওটা অন্য সেন্সে, কিন্তু এখানে আসলে হ্যাঁ স্যার, কিন্তু স্যার এরকমের জাস্ট স্যার বোঝানো হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাও এক ধরনের ডিপেন্ডেন্সি, যে আসলে কোন ডিপেন্ডেন্সি, কোন কোন ভ্যারিয়েবল কার সাথে ডিপেন্ডেন্ট, বা কোন টোকেন কার সাথে ডিপেন্ডেন্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সো আপনাদের এত তাড়াতাড়ি কম্পাইলার হয়ে গেল, বুঝলাম না। স্যার ওটা স্যার আমাদের ওই স্যার মাঝখানে যেটা হইলো না স্যার করোনার পরে, যে আমরা স্যার পার্মানেন্ট ক্যাম্পাসের এক ক্লাস করছি স্যার সোলাইমান মিয়া স্যারের স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার সবাই কম্পাইলার পায়নি স্যার এখন। ও আচ্ছা আচ্ছা ওই স্যার যার এরকম যেরকম ইচ্ছে ছিল স্যার, আমাদের স্যার ওই যে আমরা অনলাইনে স্যার কিছু করছি স্যার আর কি একটা সেকশনে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা কম্পাইল না আসলে ওই হিসাবে বলতেছিলাম যে কম্পাইলার আসলে এত তাড়াতাড়ি আসার কথা না, কম্পাইলার। হ্যাঁ স্যার, ওটা নাকি স্যার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের সাবজেক্ট স্যার। হ্যাঁ, ফোর্থ ইয়ারের সাবজেক্ট আসলে। হ্যাঁ স্যার, স্যার ওটা তো স্যার অনেক টাফ স্যার।
টাফ আসলে যদি আপনি মানে টিচার যদি খুব ভালো মতো বুঝায় দেয় তখন আপনি নিজেই অনেক ইন্টারেস্টিং ফিল করবেন। হ্যাঁ স্যার, কিন্তু স্যার না বুঝলে স্যার কিছুই পারা সম্ভব না স্যার। হ্যাঁ, না বুঝলে দেখে মনে হবে যে এটা কি লেখছে আমি কিছু বুঝতেছি না। জি মানে স্যার। এই জন্য বলতেছে শুধু স্লাইড দেখে আসলে অনেক কিছু বোঝা যায় না। হ্যাঁ তো স্যার, না স্যার অনেক ভালো পড়াইতো আমাদের। হ্যাঁ, স্যার অনেক ভালো পড়ায়, সেটা ঠিক আছে, আমি জানি সেটা। তো ভালো পড়াই বলেই আপনারা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা আসলে কম্পাইলে যদি আগে পড়ে ফেলছেন কম্পাইলে কিন্তু ভবিষ্যতেও লাগবে অনেক কাজেই। আর যারা পড়েন না তাদের হতাশ হওয়ার কিছু নাই, তারা আপনারা পড়তে পারবেন হয়তো বা। ডাটা কমিউনিকেশনটাও কি স্যার করা কি স্যার বেটার হবে স্যার? স্যার আমরা তো ডাটা কমিউনিকেশন করি না স্যার। ডেটা কমিউনিকেশন তো আপনাদের রেগুলার কোর্সের মধ্যে চলে আসবে থার্ড ইয়ারে বা স্যার সেকেন্ড না ইয়ারের ওটা না শেষের কি দিকে। স্যার অপশনাল, এই যে কম্পাইলার সাথে স্যার এটা অপশনাল দিচ্ছে, তো এই কারণেই তো স্যার আমরা কম্পাইলার করলাম। হয়তো বা এটা এই সিচুয়েশনের জন্য অপশনাল দিছিল, কিন্তু ডেটা কমিউনিকেশন তো কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে। ডেটা কমিউনিকেশন বা ডেটা তার নেটওয়ার্কিং এগুলো হচ্ছে আপনার অপশনাল হওয়ার কথা না। মানে পরবর্তী না সেমিস্টার স্যার হয়তো এগুলো স্যার আসবে, একবারে সাবজেক্ট। পরবর্তী সেমিস্টার যেহেতু হয়তো স্যার আসবে। অপশনাল করছে স্যার আর্কিটেকচার এটা কমিউনিকেশন স্যার দুইটার মধ্যে তারিখ করছিল স্যার। হ্যাঁ, পরবর্তী সেমিস্টার গুলোতে হয়তো বা আপনার যে যেটা নেন নাই সেটা আবার বাদ দিয়ে অন্যগুলো নিতে হবে আর কি। জি স্যার। জি এরকম হবে। স্যার। স্যার এখন বলছে দুইটা থেকে যে কোনো একটা করতে, পরে যেটা বাকি আছে ওটা করতে হবে। ওই তো, এটা আসলে অপশনাল না, জি এটা স্যার। করতেই হবে। স্যার ওই দিন তো স্যার ওইটা তো বলছে স্যার, আমাদের স্যারই বলছিল যে এটা অপশনাল তোমাদের এই কোর্স অনলাইনের জন্য স্যার। কারণ কোর্স তো স্যার বারবার স্যার চেঞ্জ হয়, যেমন স্যার 161 বা 171 এর সাথে স্যার আমাদের কোর্স যেগুলো আছে না ওইগুলো স্যার ম্যাচ করে না কোর্স টাইটেল গুলো স্যার, কিন্তু সেম কোর্স বাট স্যার ম্যাচ করে না স্যার। হ্যাঁ, ওই যে আপনার একটু কারিকুলাম চেঞ্জ করা লাগে, তো ওই যে মানে ইন্টারনাল কিছু চেঞ্জ আসে ওই আইবি নিয়ে, তারপরে ওবিই চলতেছে যেটা আপনাদের আউটকাম বেসড এডুকেশন, এইসব হাবিজাবি জিনিসের কারণে আপনাদের এক একটা ব্যাচ থেকে একটু মডিফাই করে আমাদের সিলেবাসগুলো তৈরি করা লাগে। সো যারা সিলেবাস কমিটিতে আছে তারা ওভাবেই আসলে বিষয়গুলো হ্যান্ডেল করে। আচ্ছা, যাই হোক, আমরা এই আর মাত্র 2টা স্লাইড মনে হয় পড়বো। তো এটা শেষ করান স্যার মিডল ফেজাল করব স্যার। এটা শেষ করে দিই, আর 2টা স্লাইড আছে সম্ভবত। আচ্ছা, যাই হোক, এখানে জাস্ট একটা সুডো কোড দেওয়া আছে। এই সুডো কোডটা আপনারা একটু দেখে নিতে পারেন, এটা আমি এখন এক্সপ্লেইন করতেছি না। এই সুডো কোডগুলো বোঝার জন্য ফার্স্টে আপনাদেরকে ক্যানোনিক্যাল কভার মানে এফ প্লাস কেমনে কমপ্লিট করতে হয় সেটা ভালো মতো বুঝতে হবে। তারপর হচ্ছে বিসিএনএফ কেমনে হয় সেটা ভালো মতো বুঝতে হবে। এরপরে যে আপনার এই সুডো কোডগুলো আপনি বুঝতে পারবেন যে আসলে সুডো কোডটা কি লিখছে। আমি যদি এই সুডো কোডগুলো যদি আমি আপনার মুখস্থ বলতে থাকি বা যদি শুধুমাত্র দেখাইতে থাকি লাইন বাই লাইন, আপনার কিন্তু মাথায় কিছুই ঢুকবে না। কিন্তু যখন আপনি নিজে থেকে শিখে ফেলবেন যে বিসিএনএফ এটা ক্যানোনিক্যাল কভার বা এফ প্লাস ক্যালকুলেট করে এভাবে, তারপরে হচ্ছে আমার এই থার্ড 3NF এর কন্ডিশনগুলো এগুলো, তখন কিন্তু আপনি সুডো কোডটা এমনি রিডিং পড়লে বুঝে যাবেন। ঠিক আছে, সুডো কোড এই জন্য আমি দেখাচ্ছি না এখানে। আচ্ছা, এইখানে কিছু ওই 3NF এর কিছু কথাবার্তা লেখা আছে। সো 3NF কিভাবে ডিকম্পোজিশন লসলেস করে সেই সব হাবিজাবি কথা আছে, এটা চাইলে আপনার বই থেকে একটু দেখে নিতে পারেন। তবে 3NF এর একটা সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে যে 3NF এ আসলে ডেটা রিডান্ডেন্ট থাকতে পারে। যেহেতু আমরা উইকার কন্ডিশনের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, মানে বিসিএনএফ ছিল অনেক হার্ড কন্ডিশন। তো আমরা যখন হার্ড থেকে একটু উইকার কন্ডিশনের দিকে চলে আসতেছি তখন আমাদের একটু ডেটাবেজের মধ্যে ঝামেলা হবে, এবং সেই ঝামেলাটা আসলে ডেটা রিডান্ডেন্সি তৈরি হবে। ঠিক আছে, যেমন এই টেবিলটা দেখতে পাচ্ছি আমরা। So, এই টেবিলের মধ্যে দেখেন যে আমার L1 K1 L1 K1 L1 K1 এই একই ডেটা অনেকবার আছে, যেটা কিনা দরকার ছিল না। অন্য একটা ডিকম্পোজ করে L1 K1 এর সাথে আমরা ম্যাপিং করে দিতে পারতাম। ঠিক আছে, এই সমস্যাটা হচ্ছে ঠিক একইভাবে আমাদের থার্ড এনএফ এর মধ্যে বা 3NF এর ভিতর নাল ভ্যালু চলে আসে কিছু কিছু জায়গাতে। ঠিক আছে, তার মানে আমাদের দুইটা সমস্যা হয়। 3NF করতে গেলে আমাদের ডেটাবেস টেবিলে দুইটা সমস্যা হয় বেসিক্যালি। একটা হচ্ছে ডেটার মধ্যে রিডান্ডেন্সি তৈরি হইতে পারে, এবং আরেকটা হচ্ছে আমাদের নাল ভ্যালু চলে আসতে পারে। ঠিক আছে, এই জিনিসটা হইতে পারে 3NF এর ভিতরে। সো এটা একটু ড্রব্যাক।
আচ্ছা, এখানে আসলে জাস্ট ওভারঅল আমাদের ডিকম্পোজিশনের গোল এবং ডিকম্পোজিশন করতে গেলে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো আসলে বলা হয়েছে। সো এটা আর আমি এক্সপ্লেন করতেছি না, এটা অনেকবারই আমি এক্সপ্লেন করছি। আচ্ছা আচ্ছা, আজান শেষ হোক, আমি তারপর কথা বলি। আচ্ছা, সো আমরা যখন ডিকম্পোজ করতেছি বা ডিপেন্ডেন্সি প্রিজার্ভ করতেছি, যাই করি না কেন, নর্মাল ফর্ম করতে গেলেও আসলে আমরা অনেক সময় দেখা যাবে যে আমরা ইফিশিয়েন্টলি নর্মালাইজ করার পরেও কিছু কিছু জায়গাতে রিডান্ডেন্সি বা আমাদের নর্মালাইজেশনটা ঠিকঠাক মতো ইম্প্যাক্ট ফেলতেছে না, এরকম মনে হইতে পারে। এবং সেরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যদি আমাদের মানে মাল্টি ভ্যালুড কোনো অপশন তৈরি হয়, মাল্টি ভ্যালুড কোনো অ্যাট্রিবিউট থাকে, তখন আসলে এই জায়গাতে থার্ড নর্মাল ফর্ম বলি আর বিসিএনএফ বলি, এটা আসলে খুব ভালো মতো কাজ করে না। যেমন কোন একটা ইনস্ট্রাক্টর, এইখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর ইনফো। তো ইনস্ট্রাক্টরের হয়তোবা চাইল্ড নেম দেওয়া আছে, মানে কোন একটা ইনস্ট্রাক্টরের কিছু চাইল্ড আছে যাদের ফোন নাম্বার সহ এখানে লেখা আছে। তো এখন একই ইনস্ট্রাক্টরের মাল্টিপল চাইল্ড থাকতে পারে, আবার প্রত্যেকটা চাইল্ডের হচ্ছে মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। এখন এই ধরনের যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট যেগুলো তৈরি হয়, so ওই জায়গাতে দেখা যাচ্ছে কি একই ইনস্ট্রাক্টরের দুইজন ছেলে যদি থাকে, তাদের নাম ডাবল চলে আসতেছে বা রিডান্ডেন্ট চলে আসতেছে। ঠিক একইভাবে যদি আমার ফোন নাম্বারকে যদি এখন আমি মাল্টিপল ইনসার্ট করতে যাই, মানে নতুন একটা ফোন নাম্বার ইনসার্ট করতে চাচ্ছি ওই ইনস্ট্রাক্টরের জন্য, এখন ওই ইনস্ট্রাক্টরের জন্য নতুন একটা ফোন নাম্বার ইনসার্ট করতে গেলে আমাকে আবার প্রত্যেকটা দুইটা টাপল ইনসার্ট করতে হবে, একটা ডেভিড নামের জন্য, একটা উইলিয়াম নামের জন্য। আচ্ছা, এই টেবিলটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একটা ইনস্ট্রাক্টরের প্রথম আইডি ছিল যে চাইল্ড নেম হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি এত, একই ইনস্ট্রাক্টর কিন্তু চাইল্ড নেম আলাদা আলাদা। এখন ইনস্ট্রাক্টরের ফোন নাম্বার ছিল দুইটা, একটা হচ্ছে এই ফোন নাম্বার, দেখে ফার্স্টে মনে হচ্ছে একই, আসলে দুইটা একই না। এখানে 1 2 3 4, একটা হচ্ছে 4 3 2 1। ঠিক আছে, তো এখন যদি দুইটাকে জয়েন করি, দুইটাকে জয়েন করা মানে ক্রস জয়েন করলে আমাদের দেখা যাবে কি চারটা হয়ে গেছে। তো এখন যদি এটার মধ্যে আরো নতুন কি বলে টাপল অ্যাড করতে চাই, তাহলে আবার সিঙ্গেল টাপল কিন্তু অ্যাড হবে না, তখন আমার ডাবল টাপল অ্যাড হবে। ঠিক আছে, একই নাম্বার, যেহেতু মানে দুইটা চাইল্ড আছে, সো দুই চাইল্ডের জন্য আবার দুইবার ইনসার্ট করতে হচ্ছে। এই জন্য প্রিভিয়াস স্লাইডে এইভাবে বলছে। ঠিক আছে, সো এই জন্য এই ধরনের মাল্টিভ্যালুড টাইপের যখন আমাদের অ্যাট্রিবিউট তৈরি হবে, যেমন ফোন নাম্বার বা একজন ইনস্ট্রাক্টরের যে কোনো একটা ইনফরমেশন ডাবল বা রিপিটেড আসতেছে, এই ধরনের জিনিসগুলো যখন তৈরি হয় তখন আসলে ডিপেন্ডেন্সিগুলো প্রিজার্ভেশন করা বা নর্মাল ফর্মে রাখাটা একটু টাফ। সো ওই নর্মাল ফর্মটা থেকে সরে আমাদেরকে তখন আবার ফোর্থ নর্মাল ফর্ম, আরো উইকার নর্মাল ফর্মে যেতে হয়। কিন্তু আপনাদের গুড নিউজ হচ্ছে যে আমরা আর ফোর্থ নর্মাল ফর্ম দেখবো না, আমরা আসলে থার্ড নর্মাল ফর্ম পর্যন্তই আমাদের সিলেবাস থাকবে। ঠিক আছে, সো ওভারঅল হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে টপিক। তবে
চ্যাপ্টার 8-এ যদি আমি বলি, এই নরমালাইজেশনের ভিতরে আপনাদের খুব সতর্কতার সাথে ক্যানোনিক্যাল কভার কিভাবে ক্যালকুলেট করা লাগে, মানে F+, তারপর হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, এবং সেটা থেকে আমরা কিভাবে BCNF বা বয়েজ কোডের নরমাল ফর্ম, এবং বয়েজ কোডের নরমাল ফর্ম থেকে কেন আমরা থার্ড নরমাল ফর্মে যাব, বা থার্ড নরমাল ফর্মে গেলে কি কি শর্ত মেনটেন করতে হবে, এই জিনিসগুলো ওভারঅল আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো খুব সতর্কতার সাথে আপনাদের সবাইকে পড়তে হবে। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার 8 থেকে আপাতত এইটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি শেয়ারিং অফ করতেছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি আমি।